শুধুমাত্র একজন মানুষ, যে কিনা একাই পুরো আমেরিকাকে হ্যাক করে নিয়েছিল। 2013 সালে সে 10 লক্ষেরও বেশি সিক্রেট ডকুমেন্ট হ্যাক করে সেগুলোকে পুরো আমেরিকার মধ্যে ছড়িয়ে দিয়েছিল। আর তখন থেকে শুরু করে আজ পর্যন্ত মানে পুরো 11টা বছর সে আমেরিকার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে আছে। কিন্তু আমেরিকার মতো এত বড় একটা সুপার পাওয়ারের এত বড় একটা লস করার পরেও কেন দুনিয়া তাকে হিরোর নজরে দেখে, কেন সবাই তাকে এখন আইডল মনে করে? আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো যে আমেরিকার মতো এত সিকিউর একটা দেশের টপ সিক্রেট গোয়েন্দার তথ্য কিভাবে সে হ্যাক করেছিল, কিভাবে সেগুলো লিক করার পরেও সে আমেরিকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। 6 জুন 2013 সাল আমেরিকান গভর্নমেন্টের জন্য এই সকালটা একেবারেই সুখকর ছিল না, কারণ তাদের সমস্ত ডকুমেন্টগুলো সেই সকালেই লিক হয়ে গিয়েছিল। আসলে তারা ঘুম থেকে উঠেই দেখতে পারে দ্য গার্ডিয়ান এবং দ্য ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকাগুলোতে একটা নিউজের সিরিজ প্রকাশ হয়েছে, যেখানে এনএসএ মানে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির বিভিন্ন রকমের তথ্য লিক হয়ে গিয়েছিল, যেখানে ভয়ঙ্কর কিছু তথ্য ছিল। এই ডকুমেন্টগুলো শুধুমাত্র আমেরিকার না, বরং পুরো বিশ্বের মোবাইল ইউজারদেরকে পুরোপুরি শক করে দিয়েছিল। কারণ এই ডকুমেন্টের মাধ্যমেই তারা জানতে পারে যে আসলে আমেরিকান গভর্নমেন্ট লুকিয়ে সমস্ত নাগরিকের মোবাইলে স্পাই করে এবং তাদের প্রত্যেকটা পদক্ষেপ পর্যবেক্ষণ করে। এই তথ্যগুলোর মধ্যে এনএসএর সবচেয়ে ভয়ঙ্কর প্রোগ্রাম প্রিজমকে এক্সপ্লেন করা হয়েছিল। আসলে প্রিজম হচ্ছে গিয়ে এমন একটা ভয়ঙ্কর প্রোগ্রাম, যেই প্রোগ্রামের সাহায্যে গুগল, ইউটিউব, ফেসবুকের মতো বড় বড় সোশ্যাল মিডিয়াগুলোতে একটা ব্যাকডোরের সাহায্যে আমেরিকান গভর্নমেন্টকে যেই কোনো ইউজারের যেই কোনো তথ্য নিতে সাহায্য করে। আর তাছাড়া তাদের কাছে একটা সিক্রেট চুক্তিও ছিল, যেই চুক্তির মাধ্যমে ভ্যারাইজন কোম্পানির সিম যারা ইউজ করে তাদের কোটি গ্রাহকের যেই কোনো তথ্য তারা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারত। আসলে ভ্যারাইজন হচ্ছে কি একটা সিম কোম্পানি, যেমন আমাদের বাংলাদেশের গ্রামীণ ফোন, বাংলালিংক ইত্যাদি। আর তাছাড়া এই ডকুমেন্টগুলোর মধ্যে প্রেসিডেন্ট ওবামার লেখা 18 পৃষ্ঠার একটা মেমো ছিল, যেই মেমোর মাধ্যমে সে সিকিউরিটি এজেন্সির কাছ থেকে সেই লিস্টগুলোকে চাচ্ছিল, যেই লিস্টগুলোর উপরে সাইবার অ্যাটাক করা হবে। তবে এইটা তো ছিল লিকের শুধুমাত্র কয়েকটা পৃষ্ঠা। আসলে আমেরিকান গভর্নমেন্ট হংকং এবং চায়নার মিলিটারিদের কম্পিউটারও হ্যাক করেছিল। তাছাড়া অ্যাঞ্জেলা মার্কেলের ফোন ট্র্যাপ করেছিল, যে কিনা তখনকার সময় জার্মানির চ্যান্সেলর ছিল। ব্রিটিশ গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টার মানে জিসিএসকিউ এমন একটা প্রোগ্রাম রান করছিল, যেটার মাধ্যমে তারা যেই কোনো মোবাইল ইউজারের যেই কোনো তথ্য যে কোনো সময় কালেক্ট করতে পারত। আর এখানে জিসিএসকিউর সাথে আমেরিকান ন্যাশনাল এজেন্সিরও একটা কল রেকর্ড ফাঁস হয়ে যায়, যেখানে তারা এই ব্যাপারটা নিয়ে কমিউনিকেশন করছিল যে কিভাবে তারা সমস্ত ইউজারদেরকে ধোঁকা দিতে পারে, কিভাবে তাদের মধ্যে প্রপাগান্ডা ছড়াতে পারে এবং কিভাবে তাদের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করে তাদের উপরে তাদের একটা বল প্রয়োগ করতে পারে। যদিও শুরুর দিকে কেউ এটা বিশ্বাস করতে চাইছিল না যে এই নিউজগুলো আসলেই সত্যি, কারণ তারা এই ব্যাপারটা এখনও জানতো না যে কে এই নিউজগুলো লিক করেছে। আর তাছাড়া যারা নিউজ আপলোড করেছিল তারাও তাদের সোর্স বলতে অস্বীকার করে দেয়। কিন্তু এর ঠিক 3 দিন পরে একটা লোক সবার সামনে চলে আসে, আর এই সমস্ত ডকুমেন্টগুলো লিক করার দায়ভার সে তার নিজের কাঁধে তুলে নেয়। আসলে 29 বছরই এডওয়ার্ড স্নোডেন, যে কিনা একজন হাই স্কুল ড্রপ আউট ছিল, যে তার ক্যারিয়ারের শুরুটা করেছিল ইউএস মিলিটারির মাধ্যমে, কিন্তু এরপরে 1 বছর পরে সে মিলিটারি থেকে বাইরে এসে 2005 সালে ম্যারিল্যান্ড ইউনিভার্সিটিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে। যদিও এডওয়ার্ড স্নোডেন কোনোভাবেই পড়ালেখায় খুব একটা ভালো ছিল না, তবে তার কম্পিউটারের দক্ষতা এত বেশি ছিল, মানে সে এত ভালো কম্পিউটার প্রোগ্রামিং করতে পারত যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ তাকে জবে নিয়ে নেয়। আর সিআইএ এর সাথে কয়েক বছর কাটানোর পরে 2009 সালে আমেরিকার টেক জায়ান্ট ডেল তাদের কোম্পানিতে তাকে চাকরি দেয়। আসলে ডেলের কাছে তখনকার সময় ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কম্পিউটার সিস্টেমগুলোকে আপগ্রেড করারও একটা কাজ ছিল। এই জন্য ডেল কোম্পানি এডওয়ার্ডকে হায়ার করে তাকে সেই কাজে লাগিয়ে দেয়। যদিও প্রথম দিকে তার রোল ছিল সুপারভাইজারের, তবে পরবর্তীতে সে খুব শীঘ্রই সাইবার স্ট্র্যাটেজিস্টও হয়ে যায়। আসলে এতক্ষণ পর্যন্ত সিআইএ এবং এনএসএর কাছে এডওয়ার্ড স্নোডেন ছিল একজন হীরার মতো। তবে কি এমন হয়ে গেল যে এই সংস্থাগুলোই একটা সময় তাকে বেইমান বলা শুরু করলো, দেশদ্রোহী বলা শুরু করলো? আসলে এডওয়ার্ডের সাইবার স্ট্র্যাটেজিস্ট থেকে একজন ভয়ঙ্কর ওয়ান্টেড হয়ে ওঠার পেছনে একটা সুন্দর গল্প আছে। আসলে যখন এডওয়ার্ড এনএসএর জন্য কাজ করছিল, তখন সেই ব্যাপারটা জানতে পারে যে এনএসএর কাছে এমন একটা ল আছে, যেই লয়ের মাধ্যমে তারা যেই কোনো মোবাইল ইউজারের যেই কোনো তথ্য যে কোনো সময় হ্যাক করতে পারে, আর সেগুলোকে তারা অ্যাক্সেসও করতে পারে। সে সেখানে কিছু ভিডিও রেকর্ডও পেয়ে যায়, যেগুলো ইউজারদের কম্পিউটার হ্যাক করে করা হয়েছিল। যদিও প্রথমে তার মনে হয়েছিল এগুলো হচ্ছে কোনো ক্রিমিনালদের রেকর্ড, তবে পরবর্তীতে সে জানতে পারে যে এগুলো কোনো ক্রিমিনাল ছিল না, এগুলো ছিল আমেরিকার নর্মাল পার্সন। আসলে তখনকার সময় আমেরিকার কংগ্রেসে এরকম ডাটা চুরি এবং ডাটা হ্যাক করা নিয়ে একটা ভয়ঙ্কর রকমের সমালোচনা চলছিল। রন ওয়েডেন, যে কিনা আমেরিকার একজন রাজনীতিবিদ, সে ভরা কংগ্রেসের মধ্যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির হেড জেমস ক্লেপারকে সরাসরি কোয়েশ্চেন করে ফেলে যে আপনার এজেন্সি আমেরিকানদের তথ্য কালেক্ট করে কিনা,
আসলে তখন কংগ্রেসের এই পুরো জিনিসটা ন্যাশনাল টিভিতে দেখানো হচ্ছিল, আর জেমস ক্লেপার সবার সামনে বলে দেয় যে না, আমরা আমেরিকার কোনো তথ্য কালেক্ট করি না, আমাদের কাজ শুধুমাত্র ফরেন এজেন্সি নিয়ে। এখন এই ব্যাপারটা তখন এডওয়ার্ড স্নোডেনও টিভিতে দেখছিল। সে দেখতে পারে তারই ডিরেক্টর সবার সামনে মিথ্যা কথা বলছে, আর এতে করে তার এতটাই রাগ চলে আসে যে সে মাত্র 3 দিন পরে ডেলের জবটা ছেড়ে দেয়, যেখান থেকে সে প্রত্যেক বছর $2 লাখ ইনকাম করত। 2013 সালে সে ডেলকে বাদ দিয়ে বোস অ্যালেন হ্যামিল্টনে গিয়ে জয়েন করে, যারা কিনা আমেরিকান মিলিটারি, সিআইএ এবং এনএসএর জন্য কাজ করত। তবে ভাগ্যের খেলায় এখানেও তাকে এনএসএর একটা প্রজেক্টে লাগিয়ে দেওয়া হয়। আর এনএসএ দাবি করেছিল পরবর্তীতে যে এডওয়ার্ড স্নোডেন তাদের সিস্টেম থেকে এত ফাইল চুরি করেছিল যেটার অনুমান পর্যন্ত তারা করতে পারছে না, কারণ তার পরিমাণ 20 লক্ষেরও বেশি হতে পারে। তবে এডওয়ার্ড কি এমন করেছিল যে এত ভয়ঙ্কর একটা এজেন্সির তথ্যগুলো সে এত সহজেই কপি করে নিয়ে আসতে পারলো, আর কেউ এই ব্যাপারটা জানতে পর্যন্ত পারলো না? আর সবচেয়ে মজার যেই ব্যাপারটা সেটা হচ্ছে এডওয়ার্ড এই তথ্যগুলো চুরি করার জন্য কোনো ভয়ঙ্কর হ্যাকিং টুলেরও ইউজ করেনি। সে শুধুমাত্র একটা পেন ড্রাইভ দিয়ে এই কাজটা করেছে। আর এখানেই কোয়েশ্চেন চলে আসে যে সে এই কাজটা কিভাবে করলো, কারণ নর্মাল যেই কোম্পানিগুলো তারাই ডাটা চুরি হয়ে যাওয়ার ভয়ে কোনোভাবেই পেন ড্রাইভের মতো জিনিস অফিসের মধ্যে অ্যালাউ করে না। আর অন্যদিকে যেই সমস্ত কোম্পানিগুলো সিক্রেট ডাটা নিয়ে কাজ করে, মানে বড় বড় কোম্পানিগুলো, তাদের সিস্টেমটা এমন করেই ডিজাইন করা হয় যাতে করে সমস্ত এমপ্লয়ি সমস্ত তথ্যের অ্যাক্সেস না পায়, তাদের অ্যাক্সেসের মধ্যে একটা লিমিটেশন দিয়ে দেওয়া হয়। আর সে ডাটা চুরি করে নিয়ে এসেছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি থেকে, যাদের কম্পিউটার হ্যাক করা কিনা পুরোপুরি ইম্পসিবল একটা ব্যাপার। আসলে স্নোডেন এই কাজগুলো করার আগেই প্রথমে তার পালিয়ে যাওয়ার একটা প্ল্যান করেছিল, আর এরপর সে তার লোকেশনের একটা ফায়দা নিয়েছিল। আসলে যেহেতু তাকে হায়ার করেছিল বোস অ্যালেন হ্যামিল্টন কোম্পানি এনএসএর প্রজেক্টগুলোকে হ্যান্ডেল করার জন্য, এই জন্য হাওয়াইয়ের মেরিল্যান্ডে এনএসএর যেই হেডকোয়ার্টার আছে সেখান থেকে তাকে 5000 কিলোমিটার দূরে রাখা হয়েছিল। আসলে মেরিল্যান্ড হাওয়াইয়ের থেকে 6 ঘন্টা পেছনে ছিল। এই জন্য যখন এডওয়ার্ড তার হাওয়াইয়ের অফিসে বসে কাজ করত, ততক্ষণে এনএসআইয়ের হেডকোয়ার্টার থেকে সমস্ত কর্মচারী চলে যেত। দ্বিতীয় যেই ফায়দাটা এডওয়ার্ড পেয়েছিল সেটা হচ্ছে তার অফিস থেকে এনএসআইয়ের হেডকোয়ার্টারের সার্ভার পর্যন্ত সে থিন ক্লায়েন্ট সিস্টেম দিয়ে যেতে পেরেছিল, যেটা কিনা ছিল একটা আউটডেটেড সিস্টেম। আর তৃতীয় যেই ফায়দাটা ছিল সেটা ছিল এডওয়ার্ড নিজেই ছিল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, যার মানে তার যেই লগ ইন আইডি ছিল সেটা ছিল হাই প্রিভিলেজেসের। এই জন্য সে খুব সহজেই সমস্ত তথ্যের অ্যাক্সেস পেয়ে গিয়েছিল, আর কোনো নোটিশ হওয়া ছাড়াই সে সমস্ত তথ্যগুলো কপি করতে পেরেছিল। আর শুধুমাত্র এই সুযোগগুলোর ইউজ করে সে 5000 কিলোমিটার দূরে বসেও এনএসএর প্রায় 20 লক্ষেরও বেশি ফাইল কপি করে নিয়ে আসে। হাওয়াই অফিসে মাত্র 4 সপ্তাহ কাজ করার পরে এডওয়ার্ড ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নেয় সে এনএসএর সমস্ত কুকীর্তি পুরো দুনিয়ার সামনে উন্মোচন করে দিবে। এই জন্য সে খুব চালাকি করে সমস্ত ফাইলগুলো পেনড্রাইভে কপি করে নেয়। এরপরে খুবই চতুরতার সাথে সে সিকিউরিটি গার্ডদের ফাঁকি দিয়ে পেনড্রাইভটা নিয়ে বাইরে চলে আসে। আর এরপর সে অসুস্থ হওয়ার বাহানা করে কোম্পানি থেকে ছুটিও নিয়ে নেয়। সে প্রথমে তার নাম্বারটাকে বন্ধ করে দিয়েছিল, আর এরপর সোজা হংকংয়ে চলে গিয়েছিল। তবে যখন কয়েকদিন পর্যন্ত তার নাম্বারে ট্রাই করে কাজ হচ্ছিল না, আর সে অফিসেও আসছিল না, এই জন্য এনএসএর একটু সন্দেহ হয়ে যায়, আর তারা তাকে খোঁজা শুরু করে। হংকংয়ে গিয়ে সে কিছু বিশ্বস্ত সাংবাদিককে খুঁজে বের করে আর তাদেরকে সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করে দেয়, যেই ডকুমেন্টগুলো পরদিন সকালবেলা সমস্ত নিউজ চ্যানেলে হেডলাইন হয়ে যায়। স্নোডেনের এই লিকের পরে পুরো আমেরিকার সমস্ত জনগণ সরকারের উপরে খেপে যায়, বিশেষ করে এনএসএর উপরে। এনএসএর উপরে বিভিন্ন রকমের এলিগেশন আসা শুরু করে, যেমন সরকারি প্রপার্টি চুরি করা, ইউজারদের কম্পিউটারে আনঅথরাইজ অ্যাক্সেস নেওয়া সহ ইউজারদের বিভিন্ন ডকুমেন্ট সেল করার মতো অভিযোগও তাদের উপরে করা হয়। এরপরে আমেরিকান গভর্নমেন্ট হংকং গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করে যাতে করে স্নোডেনকে তাদের হাতে তুলে দেওয়া হয়। তবে আসলে স্নোডেন ছিল তাদের চেয়ে সবসময় এক ধাপ এগিয়ে। সে তার এই প্ল্যানটাও আগে করে রেখেছিল। সে খুব দ্রুতই বিমান ধরে সোজা রাশিয়াতে চলে যায়। রাশিয়াতে প্রথমে তাকে অ্যাসাইলামে রাখা হয়, কিন্তু 2022 সালে পুতিন তাকে রাশিয়ার নাগরিকত্বও দিয়ে দেয়। এরপর সে রাশিয়া থেকে আজ পর্যন্ত অনেকগুলো ইন্টারভিউ দিয়েছে, যেগুলোর মধ্যে সে বারবার করে ক্লিয়ার করে এইটাই বলার ট্রাই করেছে যে কিভাবে আমাদের ফোন আমাদের পেছনেই গোয়েন্দাগিরি করে। সে নোজি স্পার্ক নামের একটা টুলের কথা বলে, যেই টুলটার সাহায্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কোনো বাধা ছাড়াই আমাদের মাইক্রোফোনের অ্যাক্সেস নিতে পারে, আর এটার সাহায্যে তারা আমাদের আশেপাশের যে আওয়াজগুলো হচ্ছে সেগুলো কোনো বাধা ছাড়াই শুনতে পারে। যদিও এখনও স্নোডেনকে কিছু লোক ভিলেন মনে করে, তবে বেশিরভাগ মানুষই তাকে হিরো মনে করে, কারণ তারা বিশ্বাস করে যে স্নোডেন এনএসএর বিভিন্ন রকমের কুকীর্তি সবার সামনে নিয়ে এসেছে আর কোনো ভয় ডরহীনভাবে সত্যকে সবার সামনে প্রকাশ করেছে। তবে এটা সম্পর্কে আপনি কি মনে করেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।